বছর পর আজ নিজের এলাকায় ফিরছি, ভাবতেই খুব ভালো লাগছে। এই কথা ভেবে হঠাৎ সেই জঘন্য কাজটার কথা মনে পড়ে গেল। মনটা আবারও খারাপ হয়ে গেল। বাস ছেড়ে দিয়েছে, নিজের এলাকায় যাচ্ছি। অনেক দিন পর নিজের এলাকায় যাব, ভাবতেই ভালো লাগছে। বাবা মা ভাইয়াকে দেখব, কতদিন ওদের দেখি না। কিন্তু ওরা আমাকে দেখলে ঠিক কিভাবে রিয়্যাক্ট করবে সেটাই ভেবে পাচ্ছি না। যে কাজটা আমি করেছি তাতে তো আমাকে দেখে তাদের তারা দেখে যাবে বলে মনে হয়। আপনারা কিছু বুঝতে পারছেন না, তাই তো? তাহলে চলুন অতীত ঘুরিয়ে নিয়ে আসি, তাহলেই বুঝবেন। ঝুমু বলছে, প্লিজ রিমন, আমার সাথে এমন করিস না, আমার এত সর্বনাশ করিস না প্লিজ। আমি বললাম, তোকে কতবার বলেছি আমি তোকে ভালোবাসি, কিন্তু তুই শুনিসনি। তোকে এত শাস্তি পেতেই হবে। ঝুমু বলল, দয়া কর রিমন আমার ওপর, এমন করিস না। আমি ঝুমুর কোনো কথাই শুনলাম না, নিজের চাহিদা মেটাতে লাগলাম। ঝুমু চিৎকার দিয়ে সবাইকে ডাক দিচ্ছে, কিন্তু বাড়িতে কেউ নেই। ঝুমু হচ্ছে আমার বেআইন, দেখতে পরীর মতন সুন্দর। আমি ওকে প্রথমবার ভাইয়ার বিয়ের দিন দেখেই ওর প্রেমে পড়ে গিয়েছিলাম। যখন শুনলাম ও ভাইয়ার শালিকা আর আমার বেআইন, সেটা শোনার পর যে কতটা খুশি হয়েছি বলে বোঝাতে পারবো না। ভাইয়ার বিয়ে হয়ে গেল, ভাবিকে নিয়ে বাড়িতে চলে এলাম। তারপর অনেকবার ওর সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু ওর সাথে কথা বলতে পারিনি। কিছুদিন পর ঝুমু আমাদের বাড়িতে আসলো, আমি খুব খুশি হলাম। আরও খুশি হলাম যখন শুনলাম ও এখন থেকে আমাদের বাড়ি থেকে পড়াশোনা করবে, এটা শুনে। তারপর থেকে প্রতিদিন ঝুমুকে প্রপোজ করতাম, আর ও প্রতিবারই আমাকে ফিরিয়ে দিয়েছে। আজ সকালে ওকে একটা ছেলের সাথে ঘুরতে দেখলাম, দেখেই তো আমার মাথা খারাপ হয়ে গেল। কত মেয়ে আমার পিছু ঘোরে, কিন্তু আমি ওকে পছন্দ করি, তাই সবাইকে না করে দিয়েছি। কিন্তু ওকে ওই ছেলের সাথে দেখে আমার খুব রাগ উঠল। বাড়িতে এসেই শুনি বাবা মা ভাইয়া ভাবি সবাই ভাবিদের বাড়িতে গেছে। এটা শুনে আমি খুব খুশি হলাম, আর একটা পৈশাচিক হাসি দিলাম। বাড়িতে শুধু ঝুমু আর আমি। তারপর ঝাঁপিয়ে পড়লাম ঝুমুর ওপর। আমাকে অবহেলা করে অন্য ছেলের সাথে ঘোরা। ঝুমু চিৎকার দিতেছে। আমি আমার চাহিদা মিটিয়ে ওকে ছেড়ে ওয়াশরুমে চলে গেলাম। কিন্তু ওয়াশরুম থেকে বেরিয়ে দেখি বাবা মা ভাইয়া ভাবি সবাই আমার রুমে, আর ঝুমু বিছানায় বসে কান্না করছে। তারপর ভাবি আমার কাছে এসে ঠাস ঠাস করে থাপ্পড় মারলো আমায়। ভাবি বলল, তোমাকে আমি আমার নিজের ভাইয়ের মতন ভালোবেসেছি, আর তুমি আমার বোনের সাথে এমনটা করতে পারলে? আমি চুপ করে দাঁড়িয়ে আছি। বাবা আর ভাইয়া এসে আমাকে অনেক মারলো, কিন্তু মারার শেষে বাবা যে কথাটা বলল তা শুনে আমার মুখে হাসি ফুটল। বাবা বলল, শোনো, যা হওয়ার হয়ে গেছে বৌমা, এখন ওদের বিয়ে দিয়ে দেওয়াই ভালো হবে। ভাবিকে বলল। ভাবি বলল, আপনি যা ভালো মনে করেন বাবা তাই করেন। তারপর আমাদের বিয়ে পড়ানো হলো। বিয়ে পড়ানোর শেষেই বাবা আমার কাছে সেই আমার হাত ধরে টানতে টানতে বাহিরে নিয়ে গেল। বাবা বলল, আজ আমাদের সম্মান বাঁচাতে তোকে বিয়ে দিয়েছি, কিন্তু তুই এই বাড়িতে থাকতে পারবি না। আর 6 মাস পর ডিভোর্স পেপার পাঠিয়ে দিবি, আর তোকে আমি ত্যায্য পুত্র করলাম। আজ থেকে আমাদের সাথে তোর কোনো সম্পর্ক নেই। আমি সবার মুখ দেখলাম, কেউই আমার সাথে কোনো সম্পর্ক রাখতে চায় না, তা তাদের মুখ দেখেই বোঝা যাচ্ছে। আমি চলে আসলাম। হাতে যে কটা টাকা ছিল তা দিয়ে একটা বাসের টিকিট কিনলাম, আর মনে মনে ঝুমুর প্রতি রাগ হচ্ছে। ও যদি আমার প্রপোজে রাজি হয়ে যেত তাহলে আর আমার পরিবার থেকে আলাদা হওয়া লাগতো না। এখন ওর প্রতি একটা ঘৃণা কাজ করছে। বাস এসে থেমে গেল, চারদিকে অন্ধকার। আমি বাস থেকে নেমে হাঁটা ধরলাম। কোথায় এসেছি আমি নিজেও বলতে পারি না। কিছু দূর যেতেই একটা বিকট শব্দ শুনলাম। গিয়ে দেখি একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। ভালো করে দেখলাম এটা পুলিশের গাড়ি। গাড়িতে যারা ছিল সবাই আহত হয়েছে। আমি গাড়িটার ভিতর ঢুকে অনেক কষ্টে গাড়িটাকে রাস্তায় আনলাম। তারপর গাড়িটা চালাতে লাগলাম। কিছু দূর যেতেই অনেক দোকান দেখলাম। সেখানের একজনকে জিজ্ঞেস করে জানলাম আর একটু দূরেই একটা হাসপাতাল আছে। আমি গাড়ি চালিয়ে সেখানে পুলিশদের অ্যাডমিট করালাম। সারা রাত সেখানেই ছিলাম। সকালে খুব খিদে পেয়েছে, তাই বাইরে এসে কিছু খেয়ে নিলাম। পকেটের টাকাও প্রায় শেষ, আর 2-3 দিন মতন চলবে।
হাসপাতালে এসে শুনলাম সবাই এখন বিপদমুক্ত। বিকেলে ৩ জনের জ্ঞান ফিরবে আর বাকি ২ জনের রাতে বা সকালে জ্ঞান ফিরবে। গাড়িতে মোট ৫ জন ছিল। দেখতে দেখতে বিকেল হয়ে গেল, ৩ জনারই জ্ঞান ফিরল। ডাক্তার এসে বলল আমাকে নাকি তারা ডাকছে। আমি ভিতরে গেলাম। প্রথম পুলিশটি বলল, বাবা তোমাকে কি বলে যে ধন্যবাদ দিই বলে বোঝাতে পারবো না। আমি বললাম, না স্যার, আমাকে ধন্যবাদ দিয়ে ছোট করবেন না, এটা আমার কর্তব্য ছিল। পুলিশ অফিসারটি বলল, আমাকে স্যার বলতে হবে না, আঙ্কেল বলেই ডেকো। আচ্ছা, তা কি করো তুমি? কিছুই করি না, একটা কাজই খুঁজছি। তা তোমার বাবা কি করে? আমি এতিম, আমার বাবা মা নেই। মিথ্যে বললাম আমি। তা পড়ালেখা করেছো? জি আঙ্কেল, ইন্টার সেকেন্ড ইয়ার পর্যন্ত পড়ালেখা করেছি। আঙ্কেল বলল, পুলিশের চাকরি করবে? কিন্তু পুলিশের চাকরি আমি পাবো? হ্যাঁ পাবে, আমি তোমার জন্য সুপারিশ করব। আমি বললাম, ধন্যবাদ আঙ্কেল। ধন্যবাদ দিতে হবে না। তারপর আঙ্কেলের সহযোগিতায় আমি পুলিশের চাকরি পাই। নতুন চাকরি খুব ভালোভাবেই পালন করছি। দেখতে দেখতে ৫ বছর চলে গেল। আজ সকালে আমি বললাম, স্যার আসতে পারি? স্যার বলল, হ্যাঁ আসুন। স্যার আমাকে ডেকেছেন? হ্যাঁ, রিমন সাহেব, আপনাকে বদলি করা হয়েছে। কোথায় বদলি করা হয়েছে স্যার? আপনাকে অন্য থানায় বদলি করা হয়েছে, আর ২ দিন পর আপনি সেখানে জয়েন করবেন। ওকে স্যার, তাহলে আমি যাই স্যার। হ্যাঁ। তারপর স্যারের রুম থেকে চলে এলাম। মনটা খুব খারাপ হয়ে গেল। বদলি হয়ে আমার শহরেই যেতে হবে। যেতে চাইনি আর ওই শহরে। রেডি হয়ে পাড়ি জমালাম সেই চেনা শহরে। আপনাদের অতীত বলতে বলতে নিজের শহরে এসে পড়েছি। বাস থেকে নামলাম, তারপর একটা বাসা ভাড়া করলাম। সারাদিন বাসাটা নিজের মতন করে গুছিয়ে নিলাম। এখন রাত ৮টা। কেউ কলিং বেল বাজাচ্ছে। দরজা খুলে দেখি একটা মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটি বলল, আপনি তাহলে নতুন ভাড়াটিয়া? আমি বললাম, কিন্তু আপনি কে? আমি বাড়িওয়ালার মেয়ে। ও, আপনাকে বাবা রাতে খাওয়ার জন্য ডেকেছে। সমস্যা নেই, বাইরে থেকে খেয়ে আসবো। মেয়েটা বলল, আজ প্রথম, তাই আমাদের বাড়িতে খাবেন। তারপর নিজে রান্না করে বা বাইরে থেকে খেয়ে আসেন, কোনো সমস্যা নেই। আর এখন খেতে চলুন। চলুন। মেয়েটা বলল, আপনার নাম তো জানা হলো না? জি, আমার নাম রিমন। আপনার নাম? নীলা। খুব সুন্দর নাম আপনার। সেটা আমি জানি, আপনাকে বলতে হবে না। আমি বললাম, আপনি এমন করে কথা বলছেন কেন? একটু সুন্দর করেও তো কথা বলতে পারেন। নীলা বলল, তা কীরকম করে কথা বলবো? ওগো শুনছো? এমন করে বলবো? কি, আপনাকে এমন করে বলতে বলেছি? একটু ভালো করে বললেই হবে। তারপর নীলা বলল, পারবো না। একটু ভালো করে কথা বললে কি হয়? আপনি কি আমার বয়ফ্রেন্ড যে আপনার সাথে ভালো করে কথা বলতে হবে? বয়ফ্রেন্ড না, তবে বন্ধু হতে পারি। না। কেন? আমার বয়ফ্রেন্ড মানা করেছে। আপনার বয়ফ্রেন্ড আছে? না থাকলে কি লাইন মারতেন? না না, এমনি জিজ্ঞেস করলাম। আমার বিষয়ে কিছু না জিজ্ঞেস করলেই খুশি হব। আচ্ছা। তারপর নীলাদের বাড়ি গেলাম। নীলার বাবা বলল, তা বাবা তোমার বাড়ি পছন্দ হয়েছে? আঙ্কেল, খুব সুন্দর আপনাদের বাড়ি। আঙ্কেল বলল, তা কোনো সমস্যা হলে আমাকে বলো। আচ্ছা। তারপর নীলাদের বাড়ি থেকে খাওয়া দাওয়া শেষ করে চলে এলাম। নিজের রুমে এসে শুয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে বাইরে থেকে নাস্তা করে নিলাম। কাল জয়েন করব, তাই আজ একটু ঘুরলাম। এখন এসেছি সেই চিরচেনা পার্কে। অনেক সময় বন্ধুদের সাথে এখানে এসেছি। হঠাৎ চোখ গেল একটা বেঞ্চের দিকে। আমার ফ্রেন্ড আশিক একটা মেয়ের সাথে বসে আছে। মেয়েটাকে চিনি না, আশিকের বউ হবে হয়তো। ৫ বছর চলে গেছে, বিয়ে করে নিয়েছে মনে হয়। হঠাৎ আমার দিকে তাকালো। কিছুক্ষণ তাকানোর পর আমার কাছে এসেই আমাকে মারা শুরু করে দিল। আশিক বলল, ৫ বছর পর বন্ধুদের কথা মনে পড়লো? কোথায় গিয়েছিলি তুই? জানিস, তোকে কত জায়গায় খুঁজেছি, তোদের বাড়িতেও গিয়েছি, কিন্তু তোর বাবা বলেছে তুই কোথায় গিয়েছিস তা জানে না, আর তাদের সাথে নাকি তোর কোনো সম্পর্ক নেই। কি হয়েছিল যে ৫ বছর আমাদের সাথে যোগাযোগ রাখলি না? আর তোর বাবা ওই কথা বলল? আমি বললাম, পরে এক সময় বলবো। আশিক বলল, আচ্ছা। তখনই আশিকের সাথে মেয়েটা আমাদের কাছে এসে বলল, আপনি কি রিমন ভাইয়া? হ্যাঁ। মেয়েটি বলল, আপনার কথা আশিকের মুখে অনেক শুনেছি। ও। আশিক বলল, দোস্ত, এই হলো আমার বউ তিশা। আমাকে না বলে বিয়ে করে ফেললি?
আশিক বলল, তোকে বলবো কেমনে, তুই আমাদের সাথে যোগাযোগ রাখিসনি। আমি বললাম, তুই যাই বলিস না কেন, তোর বিয়ে খেতে পারিনি, তাই এখন তুই ট্রিট দিবি। তিশা বলল, চলেন ভাইয়া, আজ আপনাকে আমি খাওয়াবো। আমি বললাম, তুই না খাওয়ালে কি হবে দোস্ত, ভাবি তো খাওয়াবে। আশিক বলল, তাতে কি হবে দোস্ত, নাম তোর ভাবির হবে, কিন্তু বিল তো আমাকেই দিতে হবে। আমি বললাম, চল, অনেকদিন তোর পকেট ফাঁকা করি না, আজ করব। কি আর করার, চল। তারপর আশিক ট্রিট দিল, অনেক কথা হলো আশিকের সাথে। তারপর আশিক চলে গেল, আমি নদীর পাড়ে এলাম। হঠাৎ আমি যাকে দেখলাম তাকে আমি এখানে দেখবো আশা করিনি। আমি ঝুমুকে যে এখানে দেখবো আশা করিনি। আজ ওর জন্যই আমার পরিবারের থেকে আমি আলাদা হয়েছি। ও যদি আমার ভালোবাসাটা বুঝতো তাহলে হয়তো আমার আজ একা থাকা লাগতো না। আমি আরও অবাক হলাম, কারণ একটা বাচ্চা এসে ঝুমুকে বলল, আম্মু আম্মু চলো, সন্ধ্যা হয়ে গেছে। ঝুমু বলল, হ্যাঁ মামনি চলো। আমার আর বুঝতে বাকি রইল না বাচ্চাটি ঝুমুর। ঝুমু মনে হয় বিয়ে করে নিয়েছে। বাচ্চাটির বয়স 4 বছরের মতন হবে। বাচ্চাটি দেখতে ঝুমুর মতোই হয়েছে। আজ যদি ঝুমু আমার ভালোবাসাটা বুঝতো তাহলে আমাদেরও এমন একটা বাচ্চা থাকতো। ঝুমু আর বাচ্চাটি চলে যাচ্ছে, আমি ওদের দিকে চেয়ে আছি। আমি একটু দূরে, তাই আমাকে দেখতে পাইনি। ঝুমু আর বাচ্চাটি কিছু দূর যেতেই কিছু ছেলে এসে ঝুমুকে বিরক্ত করা শুরু করে দিয়েছে। আমার খুব রাগ হলো, কারণ ভালোবাসাটা আগের মতোই আছে ঝুমুর প্রতি, শুধু একটা অভিমান তৈরি হয়েছে। আমি মুখে রুমাল দিয়ে ওদের কাছে গেলাম। আমি বললাম, ভাইয়া আপনারা ওনাকে বিরক্ত করছেন কেন? প্রথম ছেলেটি বলল, এই বিরক্ত করছি তাতে তোর কি, ভালোই ভালো এখান থেকে চলে যা, নয়তো। আমি বললাম, আপনারা ওনাকে ছেড়ে দিন, আমি চলে যাব। দ্বিতীয় ছেলেটি বলল, আমি ওকে ছাড়বো না, তুই কি করবি, মারবি আমাকে, মার। আমাকে এই বলে ঠেলা দিয়ে ফেলে দিল। মাটি থেকে উঠে ছেলেটাকে একটা ঘুষি মারলাম, ছেলেটি শুয়ে পড়ল। তারপর ওরা সবাই আমার কাছে আসলো, ওরা মোট 4 জন ছিল। তারপর ওদের সাথে অনেক মারামারি হয়, আমি ওদেরকে অনেক মেরেছি। শত হলেও পুলিশ, তাই ওরা পারেনি, ওরা চলে যায়। আমি তারপর ঝুমুকে বললাম, আপনি এখন সুরক্ষিত, তাই এখন আপনি যেতে পারেন, আর কেউ আপনাকে বিরক্ত করবে না। তারপর চলে যাওয়ার জন্য আমি পা পিছুতেই ঝুমু বলল, রিমন। এবার মুখে হাত দিয়ে দেখি রুমালটা নেই, মারামারির সময় হয়তো খুলে গিয়েছিল। রিমন, তুমি এতদিন কোথায় ছিলে জানো, তোমাকে আমরা কত খুঁজেছি। আমি বললাম, আপনারা কেন আমাকে খুঁজবেন? ঝুমু বলল, রিমন তুমি আমাকে আপনি করে কেন বলছো, আর তোমার পরিবার তো তোমাকে খুঁজবেই। আমি বললাম, আমি একজন ধর্ষক, আর আমাকে কেন সবাই খুঁজবে? ঝুমু বলল, রিমন আমাকে ক্ষমা করে দাও, আমি প্রথমে তোমার ভালোবাসাটা বুঝলে আজ এমন হতো না। আমি বললাম, এসব কথা আর এখন বলার প্রয়োজন আছে বলে এটা আমার মনে হয় না। হঠাৎ বাচ্চাটি বলল, মা তুমি এই লোকটিকে চেনো? ঝুমু বলল, মা এ তোমার বাবা। আমি অবাক হয়ে বললাম, মানে? ঝুমু বলল, হ্যাঁ রিমন, ও তোমার আর আমার বাচ্চা। হ্যাঁ, কার না কার বাচ্চা এখন আমার বাচ্চা বলছো? আর তোমার স্বামী যদি এসব কথা শোনে তাহলে কি হবে ভেবে দেখেছো? ঝুমু বলল, আমার কথা বিশ্বাস করো রিমন, সেদিন জোর করে হলেও কিন্তু আমাদের মিলন পূর্ণ করেছিলে তুমি। আর বিয়ে মেয়েদের জীবনে একবারই হয় রিমন, আর সেই দিন কিন্তু আমাদের বিয়ে হয়ে গিয়েছে, আর তুমিই আমার স্বামী রিমন। আমি ভালো করে ভেবে দেখলাম, হ্যাঁ সেদিন ও যা যা বলছে তা সব সত্যি, তার মানে এই বাচ্চাটি আমার। বাচ্চাটি বলল, তুমি আমার আব্বু? আমি ওকে কোলে নিয়ে বললাম, হ্যাঁ আম্মু, আমিই তোমার আব্বু। রিদি হলো আমার মেয়ের নাম, মানে বাচ্চাটির নাম। রিদি বলল, আব্বু তুমি এতদিন কোথায় ছিলে? আমি এতদিন বিদেশে ছিলাম আম্মু। তখনই ঝুমুর ফোনে কল আসে। ঝুমুর ফোনে কথা বলার পর ঝুমুর হাত থেকে ফোনটা পড়ে যায়। আমি বললাম, কি হয়েছে? ঝুমু বলল, বাবা হার্ট অ্যাটাক করেছে। কি? হ্যাঁ, তুমি চলে যাওয়ার কিছুদিন পর থেকেই, যেদিন তোমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে তার কিছুদিন পরই আমি তোমাকে মিস করতে থাকি। কয়েক মাস পর আমি বুঝতে পারি আমি প্রেগনেন্ট। সবাই আমাকে বাচ্চাটি নষ্ট করে ফেলতে বলে, কিন্তু আমি চেয়েছি বাচ্চাটাকে জন্ম দিতে। তারপর সবার মতের বিরুদ্ধে গিয়েও আমি ওকে জন্ম দিই। সবাই আর কিছু বলেনি, কিন্তু তোমার বাবা যে তোমাকে খুব মিস করছিল, সবার সাথে আস্তে আস্তে কথা বলা বন্ধ করে দেয়। এই 1 বছর ধরে তোমার বাবার খুব অসুস্থ, আর তোমাকে অনেকবার দেখতে চেয়েছে কিন্তু পাইনি।
তুমি কোথায় ছিলে আমরা কেউ জানতাম না, তাই তোমাকে খবর দিতে পারিনি। এই কয়েকদিনে বাবা খুব অসুস্থ হয়ে পড়েছেন। প্লিজ রিমন, আমার সাথে হাসপাতালে চলো, নইলে আর বাবাকে বাঁচানো যাবে না। আর কিছু না ভেবেই চলে গেলাম হাসপাতালে। এই কথা শোনার পর কোনো ছেলেই তার পরিবারের ওপর রাগ করে থাকতে পারবে না, আমিও পারিনি। সব রাগ অভিমান ভুলে চলে গেলাম। হাসপাতালে গিয়ে দেখি সবাই বাবার কেবিনে বসে আছে। আমি গিয়ে দরজার সামনে দাঁড়িয়ে ঝুমু দৌড়ে গিয়ে বলল, বাবা তুমি ঠিক আছো তো? হ্যাঁ ঠিক আছি। দেখো বাবা কে এসেছে। আমাকে দেখিয়ে বলল। আমাকে দেখে সবাই চমকে গেল। বাবা বলল, তুই এসেছিস? প্লিজ বাবা তুই আমাকে ক্ষমা করে দে। আমি বললাম, বাবা আমাকে তুমি ক্ষমা করে দাও। বাবা বলল, হ্যাঁ বাবা। তারপর বাবা আমাকে জড়িয়ে ধরলো। হাসতে হাসতে সবাই ক্ষমা চেয়ে নিল। আর আমিও কারোর ওপর রাগ করে থাকতে পারিনি। মিলে গেলাম আবারও আমরা সবাই, হয়ে গেলাম একটা সুখী পরিবার। প্রিয় দর্শক, যদি আজকের গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে আপনার মূল্যবান একটি কমেন্ট করুন। আর হ্যাঁ, চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না রাখেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হবে আগামীকালের নতুন এবং আকর্ষণীয় গল্প নিয়ে। ধন্যবাদ।